আসসালামু আলাইকুম। একটি ইউনিভার্সিটিকে ঘিরে তিনটি ভুতুড়ে গল্প, যেখানে রয়েছে কাপলদের পিছে পড়ে থাকা এক রাজকুমারীর আত্মা, যার জীবন গিয়েছিল ভুল মানুষকে ভালোবেসে। এই ইউনিভার্সিটিরই একজন মৃত কেয়ারটেকার, যার আত্মা ২০ বছর ধরে এখনো পর্যন্ত নতুন ভর্তি হওয়া ফ্রেশারদের মধ্য থেকে একজনকে বেছে নেয় কালো জাদু করার জন্য। সর্বশেষে রয়েছে ইউনিভার্সিটির এক অদৃশ্য মন্দির, যা এক এক সময় এক এক স্থানে দেখা যায়। লোকে ভাবত মন্দিরে থাকা আত্মারাই হয়তো বা এসব কিছু করছে, তবে তারা তো জানতই না যে আত্মাদেরকেও বন্দী করে রেখেছে এক ভয়ঙ্কর শয়তান। এমনই তিনটি মজাদার গা হিম করা ভুতুরে গল্প নিয়ে আজকের এই মুভি, যার নাম হন্টেড ইউনিভার্সিটি ৩। তাই চলুন আর দেরি না করে এখনই শুরু করা যাক থাইল্যান্ডের এই ফেমাস মুভির গল্প। প্রথম গল্পের শুরুতেই আমাদেরকে প্রিন্সেস নিয়ন কাও নামের এক রাজকুমারীর গল্প বলা হয়। নিচু বর্ণের এক ছেলেকে সে ভালোবেসে ফেলেছিল, যে কারণে তার সামনেই ওই ছেলের মাথা তার শরীর থেকে আলাদা করে দেওয়া হয়। তাদের দুজনেরই প্রাণ হারাতে হয় এই ভালোবাসার অপরাধে। এরপর থেকে তাকে নিয়ে একটি কথা প্রচলিত আছে যে যদি তার কাছে কেউ ভালোবাসা পাওয়ার প্রার্থনা করে তাহলে সে তা পূরণ করে। তবে তার কাছে প্রার্থনা করার পর দুজন প্রেমিক প্রেমিকার ছাড়াছাড়ি হয়ে গেলে সে তাদের ভয়ানকভাবে শেষ করে দেয়। এরপর আমরা চিয়াংমাই শহরের দৃশ্য দেখতে পাই, যেখানে অনেক বড় একটি উৎসব হচ্ছিল। একদল ছেলে মেয়েকে আমরা এই উৎসবের মাঝে ফুর্তি করতে দেখতে পাই। তাদের মধ্যে এক কাপল ছিল, ছেলেটির নাম হলো তু এবং মেয়েটির নাম জেন। তাদের আদর মাখা কথাবার্তা শুনে বোঝাই যাচ্ছিল যে তারা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে। এক সময় বন্ধুদের থেকে দুজন সরে যায় এবং সাথে সাথেই তুয়ের ব্যবহার পাল্টে যায়। সে ধাক্কা দিয়ে জেনকে সরিয়ে দেয় এবং বলে এখানে কেউ নেই, তাই তাদের আর ভালোবাসার নাটক করার কোনো প্রয়োজন নেই। এ থেকে আমরা বুঝতে পারি যে তারা দুজন আসলে এখন আর কাপল নেই। হঠাৎ করে তুয়ের গলা কেটে যায়, মনে হয় অদৃশ্য কেউ যেন তার গলা কেটে দিচ্ছে। তুয়ের পেছনে জেন কাউকে একটা দেখতে পায়, যার নিজেরও মাথা ছিল না, যা দেখে মেয়েটি ভীষণ ভয় পেয়ে যায় এবং হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। সে বারবার রাজকুমারীর কাছে ক্ষমা চাইছিল। ওই সময় তার পেছনেও অনেকগুলো আত্মাকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা একটা ব্রিজের ওপর দুজন মেয়ে এবং একটি ছেলেকে দেখতে পাই। ছেলেটির নাম হলো থাই। থাইকে তার কলেজের একটি মেয়ে পছন্দ করে, তাই তো থাই এখানে নিজের প্রেমিকাকে নিয়ে এসেছিল ওই মেয়েটির সাথে পরিচয় করাতে। পছন্দের মানুষের গার্লফ্রেন্ড আছে জেনে ক্ষুব্ধ হয়ে যায় মেয়েটি। তবে থাইয়ের গার্লফ্রেন্ড কাওয়ের কাছ থেকে উল্টোপাল্টা কথা শুনে মেয়েটি সেখান থেকে চলে যায়। এখন থাই এবং তার তথাকথিত প্রেমিকা দুজন মিলে হাসতে থাকে। আমরা বুঝতে পারি এই কাও তার গার্লফ্রেন্ড নয়, বরং তার বেস্ট ফ্রেন্ড। অপর মেয়েটির হাত থেকে বাঁচার জন্য সে তার বেস্ট ফ্রেন্ডকে গার্লফ্রেন্ড বানিয়ে নিয়ে এসেছিল। এখন এরপর আমরা কাও এবং থাইকে তাদের কলেজে দেখতে পাই। তাদের কলেজে একটি অনুষ্ঠান রাজকুমারী নিয়ান কাওয়ের পূজা করা হচ্ছিল। তারা প্রার্থনা শেষ করে যার যার কাজে চলে যায়। দুজনই আর্ট নিয়ে পড়াশোনা করছে। এখানে থাই তার ডিজাইন নিয়ে কাজ করছিল। তখন একটি ছেলে এসে তার প্রশংসা করে এবং জিজ্ঞাসা করে যে সে হঠাৎ করে এত পরিশ্রম কেন করছে। থাই উত্তরে জানায় যে সে সামনেই চাকরির ইন্টারভিউ দিতে চলেছে, এ কারণেই তার এই অভিজ্ঞতাগুলোর প্রয়োজন। অন্যদিকে কাও ফোন করে তার মাকে খরচ পাঠাতে বলে। তার মা রাগ করে বলে সে তার বন্ধু বান্ধবের পেছনে সব টাকা খরচ করে ফেলে। অন্যরা যেখানে কলেজে গিয়ে টাকা কামায় সেখানে সে শুধুমাত্র ২ হাতে টাকা উড়ায়। তবে কাও তার মায়ের এই কথায় তেমন একটা পাত্তা দেয় না, বরং ফোন রেখে দেয়। থাই এসে জিজ্ঞাসা করে কাওয়ের মন খারাপ কিনা। কাও তার কথার জবাব না দিয়ে বরং অন্য কথা বলে। তাদের দুজনের কথাবার্তা থেকে আমরা জানতে পারি যে তারা দুজনেই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছে। কাও খুব সুন্দর একটি অর্নামেন্ট ডিজাইন করেছিল। থাই তাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করলে কাও বলে এটি সে তার কাস্টমারের জন্য ডিজাইন করেছে। ওই দিন তাদের দুজনকে তাদের কলেজের প্রিন্সিপাল ডেকে পাঠায় এবং একটি দুঃসংবাদ দেয়, তা হলো স্কুলের ফান্ড কম থাকায় এবার স্কুল যেকোনো একজনকে স্কলারশিপ দিতে পারবে। একাডেমিক রেজাল্টের উপর ভিত্তি করে এই স্কলারশিপ শুধুমাত্র একজনকেই দিতে পারবে তাদের দুজনের মধ্য থেকে। এই কথা শুনে দুজনেরই বেশ মন খারাপ হয়ে যায়। এই দুজনেরই আর্থিক অবস্থা খুবই শোচনীয় এবং স্কলারশিপের ভরসাতেই তারা ছিল। এখন প্রিন্সিপালের অফিস থেকে বের হয়ে আসার পর কাওয়ের মন ভালো করার জন্য থাই বলে কলেজের পেছনে জঙ্গলের ভেতরে পুকুরের ধারে একটি গোপন মন্দির রয়েছে। সেই মন্দিরে রাজকুমারীর কাছে যা প্রার্থনা করা হয় তাই পাওয়া যায়। সেই স্কলারশিপের টাকাটা পাওয়ার জন্য প্রার্থনা করতে পারে। কাও প্রথমে তার কথা হেসে উড়িয়ে দেয়, তবে পরবর্তীতে তারা ঠিক করে নেয় যে তারা সেই মন্দির খুঁজতে যাবে। এখন দুজন জঙ্গলের দিকে হাঁটতে থাকে এবং হাঁটতে হাঁটতে থাই কাউকে রাজকুমারীর গল্প শোনায়, কিভাবে একজন চাকরকে ভালোবাসার কারণে রাজা সেই চাকরের গর্দান নিয়ে নিয়েছিল। থাই বলে এই ব্যাপারে দ্বিমত আছে। কেউ কেউ বলে চাকর নয়, বরং রাজকুমারীরই গর্দান রাজা নিয়ে নিয়েছিল। তবে সে যাই হোক না কেন, একটি করুণ প্রেম কাহিনী হিসাবে এই গল্পটি এরপর থেকে খ্যাতি পেয়ে যায়। বলা হয়ে থাকে কোনো কাপল যদি রাজকুমারীর কাছে কোনো কিছু চায় তবে সেটা পূরণ হয়। তবে কাপল হওয়া ছাড়া যদি সেই মন্দিরে যাওয়া হয় তবে দুজনের একজনকে রাজকুমারী মেরে ফেলে। এই কথা শুনে কাউ চমকে ওঠে এবং বলে তারা কাপল নয়। তাহলে তারা কেন ওই মন্দিরে যাচ্ছে? থাই হেসে বলে তারা কাপল হওয়ার ভান করবে, এর আগে যেমনটা তারা করেছে।
কাউ বলে যে তাদের এমনটা করা উচিত হবে না, এতে করে রাজকুমারী রেগে যেতে পারে। থাই হেসে বলে রাজকুমারীর এইসব কাহিনী মানুষ শুধুই এত বাড়িয়ে বলে, এখানে এত ভয় পাওয়ার কিছুই নেই। কথা বলতে বলতে তারা হঠাৎই তাদের সামনে ওই মন্দির দেখতে পায়। দুজন মন্দিরের সামনে যায় এবং আগরবাতি জ্বালিয়ে প্রার্থনা করে। এরপরই জোরে বাতাস বইতে শুরু করে। থাই মজা করে বলে যে সে রাজকুমারীকে রাগিয়ে দিয়েছে। কাউ এতে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে তাকে চলে যেতে বলে। তারা চলে আসতেই সেখানে জ্বলে থাকা কিছু মোমবাতি একা একাই নিভে যায়। আপনি যদি অবসর সময় গেমিং করে থাকেন তাহলে মোস্টপেটে থাকা বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর গেম আপনাকে ব্যস্ত রাখবে, আর এই গেমিং এর মাধ্যমে আপনি আসল নগদ পুরস্কারও জিততে পারবেন। এখানে সবথেকে আকর্ষণীয় খেলা হলো প্লিঙ্কো। এই গেমে আপনাদের জন্য রয়েছে বিশেষ চমক। এছাড়া মোস্টপেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে সহজে এবং দ্রুত টাকা ডিপোজিট এবং উইথড্র করার সুযোগ। মোস্টপেটে রয়েছে 24/7 কাস্টমার সাপোর্ট। এখানে বিভিন্ন খেলার ফলাফলের পূর্বাভাস দিয়ে আপনার দক্ষতা পরীক্ষা করতে পারবেন এবং এই প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিম উপভোগ করতে পারবেন। আর রেজিস্ট্রেশনের সময় 250টি ফ্রি স্পিন সহ আপনাদের প্রথম জমাতে একটি অবিশ্বাস্য স্বাগত বোনাস পেতে আমার প্রোমো কোড বাংলা ব্যবহার করুন। এই অফারটি মিস করবেন না। এখনই সাইন আপ করুন মোস্টপেটে এবং আপনার গেমিং অভিজ্ঞতার সাথে সাথে ব্যাংক ব্যালেন্সও বাড়াতে প্রস্তুত হন। লিংক এবং প্রোমো কোড পিন কমেন্টে দেওয়া আছে। তাহলে চলুন এবার মূল গল্পে ফিরে যাওয়া যাক। পরদিন কলেজে থাইয়ের বন্ধুরা তাকে জিজ্ঞাসা করছিল যে সে আসলেই ওই রাজকুমারীর গল্পে বিশ্বাস করে কিনা। থাই বলে সে বিশ্বাস করে না, তবে কাউয়ের মন ঠিক করার জন্য সে কাউকে গতকাল সেখানে নিয়ে গিয়েছিল। কথা বলতে বলতে থাই এবং তার বন্ধুরা পালকির মতো কিছু একটা তৈরি করে। সেটিতে একজন মেয়েকে বসিয়ে তারা হাঁটতে শুরু করে। এটি তাদের আগামী প্রোগ্রামের অংশ। হঠাৎ করেই থাইয়ের ওই পালকিটি বেশ ভারী বলে মনে হয়। সে পিছে তাকাতেই দেখতে পায় সেখানে বসে আছে ওই ভয়ানক রাজকুমারী। তাকে দেখা মাত্রই থাই এত বেশি ভয় পেয়ে যায় যে সে ছিটকে পড়ে। কাউ তখন থাইয়ের কি হয়েছে তাই দেখছিল। সেও তখন সেখানে ওই ভয়ঙ্কর রাজকুমারীকে দাঁড়ানো অবস্থায় দেখতে পায়। তারা দুজনেই বুঝতে পারছিল না যে তারা আসলে কি দেখলো। পরদিন তারা জানতে পারে তারা দুজনই স্কলারশিপ পেয়েছে। ফলে দুজনই বুঝতে পারে রাজকুমারী তাদের ইচ্ছা সত্যিই পূরণ করেছে। এতে করে কাউ কিছুটা ভয় পেয়ে যায় এবং থাইকে জানায় যে সে গতকাল রাজকুমারীর কস্টিউমে কাউকে দেখেছিল। থাই অবাক হয়ে বলে সে নিজেও কাউকে দেখেছে। কাউ বলে রাজকুমারী বুঝে গিয়েছে তারা রাজকুমারীর সাথে মিথ্যা কথা বলেছে, তাই সে হয়তোবা প্রতিশোধ নিতে চলে এসেছে। প্রথমে থাই কিছুটা অস্বস্তিতে পড়ে যায়, আর এরপর অস্বস্তি ছেড়ে বলে যে এই সব কিছু বানোয়াট, শুধুমাত্র ভূতের গল্প, এর বেশি আর কিছুই না। এই কথা শুনে কাউ হাফ ছেড়ে বাঁচে। পরদিন তারা চলে যায় একজন লোকের বাড়িতে। এই লোকটি আসলে তাদের কলেজের বাচ্চাদের স্কলারশিপ প্রদান করেছে। এই ছেলে মেয়েদেরকে দিয়ে সে কিছু কাজ করাবে, তাই সে তার বাড়ি তাদেরকে ঘুরে দেখাচ্ছিল। এমন সময় কাউ পুরনো দিনের পোশাক পরা একজন মেয়েকে দেখতে পায়, যার পিছু পিছু সে যেতে শুরু করে। মেয়েটির পিছু করতে করতে সে অনেক পুরনো একটি ঘরে গিয়ে পৌঁছায়, যেখানে পুরনো মেশিন এছাড়া অনেক কিছু ছিল। সে সেখানে পৌঁছাতেই কারোর একটা উপস্থিতি টের পায়, তাই সে ফিরে আসবে ভাবতেই হঠাৎ করেই সেখানকার দরজাটি বন্ধ হয়ে যায়। সে তার সামনে একজন মেয়েকে দেখতে পায়, যার চোখ বাঁধা ছিল। কেউ একজন পিছু থেকে এসে তার চোখ প্রথমে খুলে দেয়। চোখ খুলতেই তার ভয়ানক চেহারা দেখে কাউ ভয় পেয়ে যায়। তখনই ওই মেয়েটির পেছনে থাকা লোকটি তার মাথা কেটে কাউয়ের সামনে ফেলে, যা গড়াতে গড়াতে কাউয়ের কাছে চলে আসে। প্রচন্ড আতঙ্কে কাউ ভয়ানক চিৎকার করতে থাকে। তখনই থাই ছুটে আসে এবং কাউকে সামলায়, তবে কাউয়ের ভয় কাটে না, আর কাটার কথাও না, কারণ তার সামনে যে থাই বসেছিল তার মাথা তার শরীরে ছিল না, যা দেখে সে ভয় পেয়ে কাউকে ঠেলে দিয়ে পিছের দিকে সরে যায়। এর ফলে তার পা ফসকে একটি মেশিনের উপর গিয়ে পড়ে। সেই মেশিনটি চালু হয়ে যায়। মেশিনটিতে ছিল একটি ব্লেড। বেল্ট আটকে যাওয়ায় কাউ ওই ব্লেডের দিকে এগিয়ে যাচ্ছিল। থাই বহু চেষ্টা করেও কাউকে আটকাতে পারছিল না। তখনই বাকি সবাইও সেখানে চলে আসে এবং যে লোকটি তাদের এই স্পন্সর করেছিল ওই লোকটিও তাদেরকে আটকানোর চেষ্টা করে। এমনকি সে এখানে কাউকে বাঁচানোর জন্য নিজের হাত এগিয়ে দেয়। এর ফলে লোকটির হাত কেটে যায়। এই ঘটনায় প্রিন্সিপাল তাদের দুজনের উপর ভীষণ রেগে গিয়েছিল, তাই তো তাদেরকে ডেকে পাঠানো হয়, যেখানে থাই গিয়ে সবকিছুর পেছনে সে নিজেই তাই কথা বলতে থাকে। তার জন্যই সবকিছু নাকি হয়েছে। প্রিন্সিপাল বলে ওই লোকটি এত রেগে গিয়েছে যে তাদের স্কলারশিপ দেবে না বলেও জানিয়ে দিয়েছে। তখন কাউ বলে তার জন্য এই সবকিছু হয়েছে এবং এই সবকিছুর পেছনে রয়েছে রাজকুমারীর অভিশাপ। এই ধরনের অলৌকিক কথাবার্তা শুনে প্রিন্সিপাল তার উপর অনেক বেশি রেগে যায়। তাই কোনো মতে কাউকে নিয়ে প্রিন্সিপালের ঘর থেকে বেরিয়ে আসে থাই। কাউ জিজ্ঞাসা করে এখন তারা কি করবে। তার ধারণা তারা যেহেতু কাপল না, সেজন্যই রাজকুমারী তাদেরকে মেরে ফেলতে চাইছে, তাই তারা কাপল হয়ে যেতে পারে। থাই বলে জোরপূর্বক কিংবা কারোর ভয়ে ভালোবাসা হয় না। কাউ জিজ্ঞাসা করে তাহলে তারা কি করবে। তখন থাই বলে এই ঘটনার শাস্তি স্বরূপ তার স্কলারশিপ হচ্ছে না, কাউ স্কলারশিপ নিয়ে থাকুক এবং ভালো থাকুক, এতেই থাই খুশি হবে। একথা বলে থাই সেখান থেকে বেরিয়ে যায়। কাউ বুঝতে পারছিল না থাই আসলে কি করতে চাইছে। সে তাকে থামানোর চেষ্টা করে, তবে থাই থামে না। এখন কাউ চলে যায় এবং নোটিশ বোর্ডে থাকা স্কলারশিপের নাম লেখা কাগজটি ছিঁড়ে ফেলে। তবে অবাক করা বিষয় হলো কাগজটি ছেঁড়ার সাথে সাথেই সে দেখতে পায় সামনে স্কলারশিপের কাগজ আবারও ঠিকভাবে আছে।
ফলে সে বুঝতে পারে এই অভিশাপ মেটানো সম্ভব নয়। তাই সে ছুটে চলে যায় মন্দিরে এবং রাজকুমারীর কাছে প্রার্থনা করতে শুরু করে। সে রাজকুমারীর কাছে ক্ষমা চায় এবং বলে তাদেরকে এইবারের মতো ছেড়ে দিতে। এই প্রার্থনা করে সে আগরবাতি জ্বালানোর চেষ্টা করে, তবে সে কিছুতেই আগুন জ্বালাতে পারছিল না। অনেকবার চেষ্টার পর ফাইনালি যখন আগুনটি জ্বলে ওঠে, তখনই এক ভয়ানক আকৃতি তার সামনে এসে আগুনটি নিভিয়ে দেয়। কাউ এতে করে ভীষণ ভয় পেয়ে যায়, তবে তার সামনে তো কেউই ছিল না। হঠাৎই সে মন্দিরের দিকে তাকিয়ে দেখতে পায় সেখানে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, তবে কারোরই মাথা নেই। যা দেখে কাউ আর সেখানে এক মুহূর্তও দেরি করে না, ছুটে পালিয়ে আসে। ভয়ের কারণে তার মোবাইল ফোনটি সেখানেই থেকে যায়। এদিকে ওই সময় থাই কিছু লোকের কাছ থেকে জানতে চাইছিল যে এই অভিশাপের কি হতে পারে। সে মূলত জানতে চাইছিল দুজনের মধ্য থেকে ছেলের মারা যাওয়ার সম্ভাবনা বেশি নাকি মেয়ের, কেননা এই সব কিছুর জন্য সে নিজেকেই দায়ী মনে করছিল। সেই কাউকে জোর করে ওই মন্দিরে নিয়ে গিয়েছিল। এ কারণে সে ঠিক করে নিয়েছিল যে যদি কারোর মরতেই হয় তবে সে নিজে হবে। তাই তো কাউ ঠিক আছে কিনা এটা জানার জন্য সে বারবার কাউকে কল করছিল। এমন সময় সে এক ভয়ানক দৃশ্য দেখতে পায়। এক ভয়ানক মিছিল তাদের দিকে এগিয়ে আসছিল। যে মিছিলের শুরুতে দাঁড়ানো লোকটি একটি ঘন্টা বাজাচ্ছিল, পেছনের লোক একটি পালকি ধরে আছে। তবে ভয়ানক কথা হলো লোকগুলোর কারোরই মাথা নেই, আর পালকিতে বসে আছে স্বয়ং রাজকুমারী নোয়ানকাও। এমন সময় পেছন থেকে মাথাহীন একজন লোক আসে এবং তলোয়ার দিয়ে থাইয়ের মাথা কেটে দিতে চায়। তবে সঠিক সময়ে কাউ সেখানে এসে ধাক্কা দিয়ে থাইকে বাঁচিয়ে নেয়। আর এরপর তারা দুজন ছুটতে ছুটতে চলে যায় তাদের বন্ধুদের কাছে। তারা তাদের বন্ধুদের কাছে নিজেদের জীবন বাঁচানোর জন্য আকুতি মিনতি করছিল, কেননা রাজকুমারী তো তাদেরকে মারতে আসছে। তবে তাদের বন্ধুরা তাদেরকেই ধমকাতে থাকে এবং বলে রাজকুমারীর গল্পটি মিথ্যা, তাই তো এইসব নিয়ে পাগলামি করার কিছুই নেই। তবে থাই এবং কাউ তো জানতো যে তারা কি দেখেছে। যে দুজন বন্ধু এতক্ষণ যাবৎ রাজকুমারীর গল্পকে মিথ্যা বলছিল, তারা দুজন হঠাৎ করেই অদ্ভুত ভঙ্গিতে হাঁটতে শুরু করে এবং সামনে দাঁড়িয়ে থাকা দুজন লোকের কাছ থেকে তলোয়ার দুটি নিয়ে নিজেদের গলা কেটে দেয়। এই দৃশ্য দেখে সেখানে হইচই কাণ্ড শুরু হয়ে যায়। বাকি সকলের পাশাপাশি থাই এবং কাও ভীষণ ভয়ে চিৎকার করতে শুরু করে এবং ছুটে চলে যায় তাদের আরেক বন্ধুর কাছে। এই ছেলেটিও কিছুদিন আগে বলেছিল রাজকুমারীর গল্প মিথ্যা। তখনই পেছন থেকে ওই ছেলেটির গলা কেটে দেয় অন্য কেউ। এই সময় থাইয়ের উপরও কেউ একজন আক্রমণ করতে আসে। কাউ তখন থাইয়ের জীবন বাঁচাতে তাকে নিয়ে ছুটতে আরম্ভ করে, তবে সে হঠাৎই দেখতে পায় থাইয়ের তো মাথাই নেই। যা দেখে সে থাইয়ের শরীর নিচে ফেলে দেয়। এটা আসলে তার কল্পনা ছিল, কেননা থাই তো তার সামনেই বসেছিল। আসলে রাজকুমারীর সামনে মাথা নুইয়েছিল থাই এবং একজন প্রস্তুতি নিচ্ছিল তার মাথা কাটার। পালকিতে বসে রাজকুমারী নোয়ানকাও এই সব কিছু চুপচাপ দেখছিল। কাউ এখানে তার সামনে যায় এবং হাত জোর করে তাকে বলতে থাকে তাদেরকে ছেড়ে দিতে। কাউ বলে সে প্রথম থেকেই একা ছিল। থাই একমাত্র বন্ধু যে কিনা সবসময় তার পাশে থেকেছে, তাকে সাহায্য করেছে। তাই রাজকুমারীর যদি কারোর জীবন নিতেই হয় তাহলে সে যেন কাউয়ের জীবন নেয়, সে যেন থাইকে ছেড়ে দেয়। একথা বলার সাথে সাথে আমরা দেখতে পাই থাইয়ের পেছনে থাকা ওই কসাই কাউয়ের কাছে চলে এসেছে। ফলে কাউ বুঝতে পারে যে তার মৃত্যু সন্নিকটে, তাই সে তাকিয়ে পড়ে থাইয়ের দিকে। আমরা পুরনো দৃশ্য দ্বারা বুঝতে পারি যে কাউ আসলে থাইকে ভালোবেসে ফেলেছিল, যে ব্যাপারটা সে থাইকে কখনোই বলতে পারিনি। এ কারণেই তো সে থাইয়ের জায়গায় নিজেকে স্যাক্রিফাইস করতে দ্বিতীয়বার ভাবল না। এখন রাজকুমারীর তো একজনের জীবন নেওয়ারই ছিল, তাই সে এখানে কাউয়ের মাথা কেটে নেয়। তবে রাজকুমারীকে দেখে বোঝা যাচ্ছিল যে সে নিজেও এই কাজটি পছন্দ করছিল না। এখন মাথাটি কাটার সাথে সাথেই কাউয়ের মাথা গিয়ে পড়ে থাইয়ের কোলে, যা দেখে থাই চিৎকার করে কাঁদতে থাকে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা রাজকুমারীর হাতে কাউয়ের মাথা দেখতে পাই, যে কিনা তার মাথাটি নিয়ে গিয়ে ওই মন্দিরে রাখে এবং নিজে উধাও হয়ে যায়। এখানেই শেষ হয়ে যায় প্রথম গল্পটি। পরের গল্পটির নাম হলো কেয়ারটেকার। এই গল্পের শুরুতে আমরা একটা ইউনিভার্সিটির একটি অন্ধকার করিডোর দেখতে পাই, যেখানে একটা ছেলে হেঁটে যাচ্ছিল। ছেলেটি ভয়ানকভাবে হাঁটছিল যেন তার পা দুটি কেউ ভেঙে দিয়েছে। তার পুরো শরীরেই রক্তের দাগ। হঠাৎই অদৃশ্য কেউ একজন ছেলেটিকে মারতে থাকে এবং ছেলেটি কাঁদতে কাঁদতে বলে সে কোনো কেয়ারটেকার নয়, সে একজন স্বৈরাচার। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা একটি ক্লাস দেখতে পাই। এই ক্লাসটিতে স্কুলের সিনিয়র এবং জুনিয়র ফ্রেশার সবাই আছে। তাদের সামনে একটি বক্স আছে। বক্সে চিরকুটে ক্লাসের ফ্রেশারদের নাম লেখা আছে। সিনিয়ররা প্রত্যেকে একটি একটি নাম তুলবে। যার ভাগ্যে যে ফ্রেশারের নাম পড়বে তাকে সেই ফ্রেশারকে পুরো বছর দেখাশোনা করতে হবে কেয়ারটেকারের মতো করে। এই কাজটি তাদের গোপনে করতে হবে। তারা যার কেয়ারটেকার হবে সেই কিছুতেই জানতে পারবে না যে তার কেয়ারটেকার কে। আর্থ নামের একটি ছেলে এইসব কিছু পছন্দ করে না। সে বলে ফ্রেশারদের দেখাশোনা এইসব ছাড়াও করা যায়, কিন্তু তার বান্ধবী বলে এমনটা হবে না, তাদের অবশ্যই কোনো না কোনো ফ্রেশারকে বেছে নিতে হবে। আর কেউ যদি কোনো ফ্রেশারকে বেছে না নেয় তাহলে ওই সিনিয়রকেই কেয়ারটেকার দেওয়া হবে, তাও আবার ফ্রেশারদের মধ্য থেকেই একজনকে, যা তার
তার জন্য অপমান ছাড়া আর কিছুই না। আর কোনো উপায় না থাকায় আর্থ একটি চিরকুট তুলে নেয় এবং তার ভাগ্যে সান নামের একজন ফ্রেশারের দায়িত্ব পড়ে। সে আস্তে করে ওই চিরকুটটি ফেলে দিয়ে বেরিয়ে আসে। এখন আর্থ এবং তার বন্ধু টং একসাথে ছিল। তখনই সেখানে একজন ফ্রেশার মেয়ে আসে তার ডায়েরিতে টং এর সাইন নেওয়ার জন্য। এটি তাদের ইউনিভার্সিটির একটি নিয়ম। টং সই দিতে তো রাজি হয়, তবে এর জন্য সে মেয়েটিকে বলে যে সে যেন অনেকবার চিৎকার করে বলে টং অনেক হট। মেয়েটি তাই করে এবং টং এর কাছ থেকে সই নিয়ে নেয়। এরপর মেয়েটি আর্থের কাছে গিয়ে তার কাছেও সই চায়। এতে করে আর্থ একটু বিরক্তই হয়, তবে সে নিজের বিরক্তি চেপে মেয়েটিকে বলে যদি মেয়েটি স্টেজে গিয়ে তার নাম ধরে ডাকে তবে সে সই দিবে। তখন মেয়েটির বন্ধু সেখানে চলে আসে। সে নিজেও একজন ফ্রেশার ছিল। সে এখানে মেয়েটিকে নিয়ে স্টেজের উপর উঠে যায় এবং নিজেই চিৎকার করে আর্থের নাম বলতে থাকে যে আর্থ অনেক হট। সে আসলে আর্থকে অপমান করতে চাইছিল, কেননা আর্থ জেনে বুঝে তার বান্ধবীকে এমন চ্যালেঞ্জ দিয়েছিল যেটা করলে আশেপাশের মানুষ তাকে নিয়ে ট্রোল করবে। এখন বাধ্য হয়ে আর্থের সই দিতে হয়। তখন আর্থ জানতে পারে এই ছেলেটির নামই হলো সান, যার কেয়ারটেকার সে নিজে। তবে আর্থ তাকে কিছুই বলে না। দেখা যায় সব ফ্রেশারদেরকে তাদের কেয়ারটেকাররা গোপনে উপহার দিচ্ছে, শুধুমাত্র সানই কিছু পায়নি। এতে করে তার ভীষণ মন খারাপ হয়, তবে সে এটা প্রকাশ করে না। আমরা বুঝতে পারি আর্থ যেহেতু এই নিয়ম পছন্দ করতো না, তাই সে সানকে কোনো রকম গিফট দেয়নি। এখন এরপর সান এবং তার ফ্রেন্ডরা আর্ট ক্লাসের জন্য আর্ট রুমে যায়, যেখানে একটি বই রাখা ছিল। ভীষণ পুরনো এই বইটি একটি লাল সুতা দিয়ে বাঁধা ছিল। বইটির উপর নোট করা ছিল যে এটা সানের জন্য, যা তার কেয়ারটেকার বঞ্জু দিয়েছে। সবাই ধরে নেয় সানের কেয়ারটেকার বঞ্জু। আর্থ সেখানেই ছিল। সে এতে করে বেশ অবাক হয়ে যায়, কারণ সে নিজেই সানের কেয়ারটেকার এবং সে সানকে কিছুই দেয়নি। সান বইটি খুলে দেখতে থাকে, যে ব্যাপারটা আর্থের ভালো লাগে না, কারণ এই বইটি যেভাবে লাল সুতো দিয়ে বাঁধা ছিল তার মনে হচ্ছিল এই বইটিতে অস্বাভাবিক কিছু থাকতে পারে। আমরা বুঝতে পারছিলাম যে আর্থ সানকে নিয়ে চিন্তিত ছিল, অর্থাৎ আর্থ সানকে কেয়ার করছিল, যে ব্যাপারে সানের কোনো ধারণাই ছিল না। সে তো ওই বই থেকে ইন্সপায়ার হয়ে আর্ট রুমে বসে কিছু শয়তানি মূর্তির ছবি আঁকছিল। এই ছবিগুলো বঞ্জুর দেওয়া ওই বইতেই ছিল। এরপর সে একটি নোট লেখে তার কেয়ারটেকারকে ধন্যবাদ জানিয়ে, এবং সেটি সে আর্ট রুমেই রেখে দেয়। তখনই আর্ট রুমের বাতিটি জ্বলতে নিভতে শুরু করে। এদিকে ওই সময় আর্থ যাচ্ছিল সানের কাছে। সে তাকে বলতে চাইছিল যে ওই কেয়ারটেকার থেকে যেন সে সাবধানে থাকে, কারণ সে কোনো ছদ্মবেশী হতে পারে। সে তার আসল কেয়ারটেকার নয়। তবে সে যাওয়ার সময় হঠাৎই আর্ট রুমের সামনে হুডি পরা কাউকে দেখতে পায়, যার হাতে একটি মোমবাতি জ্বলছিল। লোকটি ভেতরে চলে গেলে আর্থ তার পিছু পিছু ভেতরে যায়। ভেতরে গিয়ে সে দেখতে পায় সেখানে কেউই নেই। এই ব্যাপারে সানকে জিজ্ঞাসা করলে সান জানায় সে নিজেও কাউকে দেখেনি। সেখানে লাল সুতোয় বাঁধা আরেকটি বই ছিল, যাতে বঞ্জুর নাম লেখা ছিল। সান বুঝতে পারে না হঠাৎ এই বইটি কোথা থেকে এলো। আর্থ বলে বঞ্জু থেকে সাবধান থাকতে। সে বঞ্জু নামের কাউকে স্কুলে কখনোই দেখেনি। তবে সান তাকে পাত্তা দেয় না এবং সেখান থেকে চলে যায়। তাই তো আর্থ এবার ঠিক করে যে সে বঞ্জুকে নিয়ে কিছুটা রিসার্চ করবে। এই বঞ্জু আসলে কে? তাই তো সে স্কুল রেকর্ডের মধ্য থেকে বঞ্জুকে খোঁজার চেষ্টা করে, যেখানে সে জানতে পারে বঞ্জু আজ থেকে 20 বছর আগে এই স্কুলের সিনিয়র ছিল। তার মতোই বঞ্জু পছন্দ করতো না এইসব কেয়ারটেকারের ব্যাপারগুলো, যার জের ধরে সে একসময় তার ফ্রেশারকে মেরে ফেলে আর এরপর নিজেই নিজেকে শেষ করে দেয়। এই সব কিছু 1996 সালের ঘটনা এবং ওই সময় ওই ফ্রেশার এবং বঞ্জু দুজনই আর্ট ক্লাসেই ছিল। এ কারণেই তারা সেখানে ওই বইটি পাচ্ছিল। বিস্তারিত জানার জন্য সে আর্ট ক্লাসের লাইব্রেরিতে চলে যায় এবং 1996 সালের ডায়েরি থেকে বঞ্জুর ছবি খুঁজে বের করে। এমন সময় লাইব্রেরিতে হুডি পরা সেই ছায়াটি চলে আসে, যার চোখগুলো লাল হয়ে জ্বলজ্বল করছিল। আর্থ এতে করে বেশ ভয় পেয়ে যায় এবং পালানোর চেষ্টা করে। তখনই ওই ছায়ামূর্তিটি ঠিক তার সামনে চলে আসে এবং ভয়ানকভাবে বলতে থাকে সে ফ্রেশারদের ঘৃণা করে। আর্থ কোনো মতে ছুটে সেখান থেকে পালায়। ওই সময় স্কুলে ওই অদ্ভুত রিচুয়ালটি হচ্ছিল, যেখানে এবার সব ফ্রেশাররা তাদের কেয়ারটেকারদের দেখতে পারবে। সব ফ্রেশাররা মাঝে বসেছিল। সব সিনিয়র কেয়ারটেকাররা হুডি পরে তাদের ফ্রেশারদের সামনে আসে। ফ্রেশাররা আজ জানতে পারবে কার ভাগ্যে কোন কেয়ারটেকার পড়েছে। নিজেদের পরিচয় দেওয়ার আগেই সিনিয়ররা সবাই হুডি দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছিল, ঠিক যেমন ভাবে হুডি পরা ওই লোককে আর্থ দেখেছিল। ফ্রেশাররা সবাই গোল হয়ে বসে এবং মোমবাতি জ্বালায়। তারা একটি ভৌতিক পরিবেশ তৈরি করে। সিনিয়ররা তখন সবাই হুডি পরে তাদের সামনে আসে এবং একে একে হুডি খুলে নিজেদের পরিচয় তাদের ফ্রেশারকে দেয়। পুরো প্রথাটাই বেশ মজার এখানকার ছাত্রদের জন্য। তবে সবাই আসলেও বঞ্জু সেখানে আসে না, অর্থাৎ সেখানে একমাত্র সানি ছিল, যার কোনো কেয়ারটেকার ছিল না। এতে করে সানের বেশ মন খারাপ হয়। সান যখন উঠে চলে যাচ্ছিল তখন আর্থ তাকে থামায়। আর্থ বলে বঞ্জু নামের কেউই নেই। আজ থেকে 20 বছর আগে বঞ্জু মারা গিয়েছে। সানের কেয়ারটেকার আর্থ নিজেই।
তার তোলা চিরকুটেই সানের নাম ছিল। সান ভাবে সে হয়তোবা মিথ্যা কথা বলছে, তাই সে বলে যদি সে সানের কেয়ারটেকার হয়েই থাকে তাহলে সে যেন সানের নাম লেখা ওই চিরকুটটি তাকে দেখায়। তবে আর্থ তা দেখাতে পারে না, কারণ সে তো সেদিনই সেটা ফেলে দিয়েছিল। ফলে সান আর্থের কথায় বিশ্বাস করে না। শুরু থেকেই সান আর্থকে পছন্দ করছে না, আর এখন তার কথায় বিশ্বাস করার কোনো কারণ সানের কাছে নেই। সে আর্থকে অনেক কথা শোনায় এবং উঠে সেখান থেকে চলে যায়। নামার সময় সে সিঁড়িতে আরেকটি বই দেখতে পায়। সেই বইতে বঞ্জু একটি নোট লিখে রেখেছিল, আর সেই নোটে লিখেছিল যে সে আলাদাভাবে তার নিজের পরিচয় দেওয়ার রিচুয়াল করবে। নোটে একটি ঠিকানাও দেওয়া ছিল, সেই ঠিকানায় বঞ্জু থাকবে। সান যদি সেখানে যায় তাহলে সে আলাদাভাবে তাকে নিজের পরিচয় দেওয়ার রিচুয়াল করবে। সে যতগুলো লাল সুতো দিয়েছে সবগুলো যেন সান তার সাথে করে নিয়ে যায়। লেখাটি পড়ে সান বেশ অবাক হয়। অবাক হলেও সে হোস্টেলের ওই রুমের উদ্দেশ্যে রওনা হয় যে রুমের ঠিকানা ওই চিরকুটে লেখা ছিল। অন্যদিকে আর্থ ডাস্টবিন ঘেটে সানের নাম লেখা ওই চিরকুটটি খুঁজে বের করে, যাতে করে সে সানকে বোঝাতে পারে যে সেই সানের কেয়ারটেকার, বঞ্জু নয়। কেননা সে স্পষ্ট বুঝতে পারছিল বঞ্জু কোনো মৃত ব্যক্তি, যার ফাঁদে সান পড়তে চলেছে। তবে সে যতক্ষণে ওই চিরকুটটি খুঁজে নিয়ে আসে ততক্ষণে সান সেখান থেকে চলে গিয়েছিল। সে বুঝতে পারে সান কোথায় যেতে পারে। সে নিশ্চয়ই ওই অ্যাপার্টমেন্ট হাউসের দিকেই যাচ্ছে যেখানে 20 বছর আগে বঞ্জু তার ফ্রেশারকে মেরে ফেলেছিল। আর দূর থেকে দেখতে পাই সান ওই অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকছে। সে সানকে থামানোর চেষ্টা করে, তবে পারে না। সে নিজেই অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে যায় এবং সবখানে সানকে খুঁজতে থাকে। ওই ঠিকানা অনুযায়ী সান 404 নাম্বার রুমের দিকে যাচ্ছিল, যেটা ওই বিল্ডিং এর 4 তলায় ছিল। রুমে ঢুকতেই সে দেখতে পায় মেঝে রক্তে মাখামাখি, যেখানে একটি থালায় খাবার রাখা আছে। সেখানে সানের আঁকা ওই শয়তানি মূর্তির ছবিটিও রাখা ছিল। হঠাৎ করেই সান সেখানে বিভিন্ন ধরনের চিৎকারের শব্দ শুনতে পায়। আর্থ পাগলের মতো বিভিন্ন জায়গায় সানকে খুঁজতে থাকে। এই সময় করিডোরে সেই ছেলেটির আত্মাকে দেখা যায়, যে ছেলেটিকে আমরা এই গল্পের শুরুতে দেখেছিলাম। ছেলেটি যন্ত্রণা এবং কষ্টে প্রচন্ড চিৎকার করছিল, যে চিৎকার পুরো বিল্ডিং এ প্রতিধ্বনিত হচ্ছিল। এই ছেলেটি হলো ওই ছেলেটি যাকে বঞ্জু মেরে ফেলেছে। আর্থ তার পেছন পেছন যেতে শুরু করে। ছেলেটি চিৎকার করতে থাকে এবং বলে সে কেয়ারটেকার নয়, বরং সে তো স্বৈরাচার। এরপর আমরা আবারও সানকে দেখতে পাই, যে কিনা ওই ঘরে বন্দী হয়েছিল। তখনই ওই 404 নাম্বার ঘরটিতে চলে আসে হুডি পরা লাল চোখের ওই অশরীরী, অর্থাৎ বঞ্জুর আত্মা। বঞ্জুর আত্মাকে দেখে ভয় পেয়ে সান থরথর করে কাঁপতে থাকে। অন্যদিকে ভিকটিম ছেলেটির আত্মার পেছন পেছন যেতে যেতে আর্থ 404 নাম্বার ঘরের সামনে চলে আসে। ততক্ষণে সান সাহস করে উঠে দাঁড়িয়েছিল এবং ওই লাল সুতাগুলো বঞ্জুর দিকে বাড়িয়ে দিয়েছিল, যা দেখে বঞ্জুর আত্মা চিৎকার করে ওঠে এবং বলে সে তার রিচুয়াল নষ্ট করে ফেলেছে, তাকে এর শাস্তি পেতেই হবে। তখন প্রচন্ড ভয়ে সান কাঁপতে থাকে। তবুও সাহস করে সে জিজ্ঞাসা করে বঞ্জু কার সাথে কথা বলছে। সে তার নাম লেখা চিরকুটটি বঞ্জুকে দেখাতে বলে। তবে বঞ্জু এখানে অদৃশ্য কারোর সাথে কথাবার্তা চালিয়েই যাচ্ছিল। এমন সময় সেখানে থাকা একটি বুকশেলফ থেকে অসংখ্য বই পড়তে থাকে। অন্যদিকে আর দেখতে পাই সেই ভিকটিম ছেলেটির আত্মা কিভাবে কষ্ট পাচ্ছিল, অর্থাৎ ঠিক এইভাবেই হয়তোবা তাকে মেরে ফেলেছিল বঞ্জু। অর্থাৎ এই আত্মাটি হলো ওই ফ্রেশারের 20 বছর আগে যার কেয়ারটেকার ছিল বঞ্জু নিজে। অন্যদিকে বঞ্জু তার মুখের মুখোশ খুলে ফেলে এবং তার ভয়ানক চেহারাটি সানের সামনে বেরিয়ে আসে, যা দেখে ভয়ে সান তখনই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ওই লাল সুতোগুলো দিয়ে বঞ্জু সানকে বেঁধে ফেলে, যেন সে তার হাতের পুতুল। তখনই আর্থ সেই ঘরে চলে আসে। তবে ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। দেখা যায় বঞ্জু সানকে পুরোপুরি বশে নিয়ে ফেলেছে এবং নিজের ইশারায় নাচাচ্ছে। আর্থ আসতেই শয়তান বঞ্জুর ইশারায় সান আর্থের উপর হামলা করে বসে। আর্থ নিজেকে বাঁচাতে কলম দিয়ে সানের উপর হামলা করতেই যাবে, তখন তার মনে পড়ে যায় সে সানের কেয়ারটেকার। সে সানের কোনো ক্ষতি করতে পারে না, বরং তাকেই সানকে বাঁচাতে হবে। তখন আর্থ তার ওই হাতটা ধরে যে হাতে সুতা বাঁধা ছিল। সে বুদ্ধি করে তার হাত আগুনের সামনে ধরলে লাল সুতোগুলো পুড়ে যায়। সেই সাথে সানের উপর থেকে বঞ্জুর সব নিয়ন্ত্রণও চলে যায়। সানও স্বাভাবিক হতে শুরু করে। আর যেহেতু এই সুতার সাথে বঞ্জুর আত্মা বাঁধা, তাই বঞ্জুর শরীরেও আগুন জ্বলতে শুরু করে। বঞ্জু প্রচন্ড জোরে জোরে চিৎকার করতে থাকে। সান এবং আর্থ ভাবে হয়তোবা তারা বঞ্জুর হাত থেকে বেঁচে গিয়েছে, কিন্তু তখনই বঞ্জু আগুন নিভিয়ে দেয় এবং আবারও নতুনভাবে তাদের সামনে প্রকট হয়। বঞ্জু তাদের দিকে ভয়ানকভাবে এগিয়ে আসে এবং বলতে থাকে তাদের মতো ফ্রেশার এবং সিনিয়রদের জন্য বঞ্জু তার রিচুয়াল করতে পারছে না। একথা বলে সে তার ইশারায় আবারও সানকে কবজায় নিয়ে আসে। সান তখন পুরোপুরি পজেস হয়ে যায়। তার শরীরও শুরুর দৃশ্যের ওই ছেলেটির মতো করেই বেঁকে যেতে শুরু করে। সে হামলে পড়ে আর্থের উপর। আর্থের প্রায় প্রাণ বেরিয়েই যাচ্ছিল। এমন সময় সে লক্ষ্য করে সানের হাতে তখনও কিছুটা ওই লাল সুতা বাঁধা আছে।
তাই সে অনেক কষ্টে ওই লাল সুতাটা তার হাত থেকে টেনে ছিঁড়ে ফেলে এবং বলে যে বঞ্জু নিজেও জানে আর্থ সানের কেয়ারটেকার, বঞ্জু নয়। যেহেতু আর্থ নিজের মুখে স্বীকার করে নিয়েছিল যে সে সানের কেয়ারটেকার, তাই বঞ্জুর আত্মা আর সানকে নিজের বশে রাখতে পারে না এবং পুড়ে হাওয়ায় মিলিয়ে যায়। ফলে তাদের দুজনেরই প্রাণ বেঁচে যায়। দুজনের অবস্থা বেশ খারাপ ছিল। তারা সেখানেই শুয়ে বিশ্রাম নেয়। একসময় ভোরের আলো ফুটে যায়। আর্থ একজন যোগ্য কেয়ারটেকারের মতো করে যত্নের সাথে সানকে নিয়ে ওই বিল্ডিং থেকে বেরিয়ে আসে। এখন সান ও আর্থকে নিজের কেয়ারটেকার হিসাবে গ্রহণ করে নিয়েছিল। তাই তো গতরাতে তার আনা কেয়ারটেকারের জন্য ওই গিফটটা রাস্তায় পড়ে থাকতে দেখে আর্থ যখন সেটা উঠিয়ে সানকে দিতে যায়, তখন সান সেটা আর্থকেই রেখে দিতে বলে। অর্থাৎ সে আর্থকে নিজের কেয়ারটেকার হিসাবে গ্রহণ করেছে। তবে বিল্ডিং থেকে বের হতেই ঘটে এক অদ্ভুত ঘটনা। আর্থ থমকে যায়, কেননা সান সামনের দিকে এগিয়ে যাচ্ছিল গুনগুন করে ওই গান গাইতে গাইতে, যেই গান গতরাতে বঞ্জু গাইছিল। এমন সময় আস্তে করে সান আর্থের দিকে ঘুরে তাকায়, আর সাথে সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। শেষে আমরা দেখতে পাই না যে আদৌ সানের মধ্যে বঞ্জুর আত্মা থেকে গিয়েছে কিনা, তবে আমাদেরকে হিন্ট দেওয়া হয় যে এই অভিশাপ এখনো কাটেনি। এবার আসা যাক তৃতীয় এবং সর্বশেষ অভিশপ্ত ওই গল্প নিয়ে, যেটা এই মুভি সিরিজের মধ্যে আমার সবথেকে পছন্দের, যার নাম ইনভিজিবল শ্রাইন, অর্থাৎ অদৃশ্য মন্দির। শুরুতেই আমরা একটা ইউনিভার্সিটির ভেতরে কান্ট্রি মিউজিক নাইট দেখতে পাই, যার থিম হলো হ্যালোইন মিউজিক। সবাই এখানে ভৌতিক গান গাইবে। গান চলাকালীন যারা অডিয়েন্স থাকবে তারা গায়ক এবং গায়িকাকে মালা পরাতে থাকবে। সবথেকে বেশি মালা যে পাবে তাকে পুরস্কৃত করা হবে এবং সবথেকে কম মালা যে পাবে তাকে আগামী 4 বছর অর্থাৎ পুরো কলেজের সময়কালে অপমানিত হতে হবে। এই কথা শুনে সেখানকার দর্শকরা সবাই ফুলের মালা কিনতে থাকে, যেখানে আমরা হরিণের মতো মুখোশ পরা কেউ একজনকে মালা কিনতে দেখতে পাই। মালার দোকানদার এখানে তাকে জিজ্ঞাসা করে যে তার ব্যাগ প্রয়োজন কিনা, কিন্তু ওই মুখোশধারী না করে দেয় এবং সেখান থেকে চলে আসে। এরপর আমরা মিন্ট নামের একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা গানের রিহার্সেল করছিল। সে প্রোগ্রামে গান গাইবে। মিন্ট এখানে তার বন্ধু ওয়ানকে গান গেয়ে শোনায় এবং জিজ্ঞাসা করে কেমন হলো। তবে ওয়ান এখানে তার গান নিয়ে মজা করতে থাকে। সেখানে তারা সকলে ভুতুরে সব কস্টিউম পরা ছিল। মিন্ট লক্ষ্য করে দূরে তার মতোই কস্টিউম পরা কেউ একজন মালা পরে দাঁড়িয়ে আছে, যাকে দেখতে বেশ ভয়ানক লাগছে। মিন্ট এতে করে ভয় পেয়ে যায়। তবে দেখা যায় এটা তাদেরই একজন, যার নাম হলো জিনা। জিনার কস্টিউম একটু বেশি ভয়ানক ছিল, তাই তো ভয়ের চোটে ওয়ান তাকে ঘুষি মেরে বসে। এখানে মিন্ট জিনাকে জিজ্ঞাসা করে যে সে এখনো স্টেজে ওঠেইনি, অথচ তার গলায় মালা কিভাবে এলো। উত্তরে জিনা বলে যে সব গায়ক গায়িকাদের একটি করে মালা পরতে হচ্ছে। যা শুনে মিন্ট দ্রুত চলে যায় মালার দোকানে। তবে ততক্ষণে মালা সব বিক্রি হয়ে গিয়েছিল। মিন্ট এতে করে চিন্তায় পড়ে যায় যে সে কি করবে। তখন ওয়ান বলে সে তার জন্য একটি মালা আনার চেষ্টা করবে। একথা শুনে মিন্ট বেশ খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা হরিণের মুখোশ পরা ওই মানুষটিকে দেখতে পাই, যার নাম হলো হার্লি। হার্লি বেশ ইনোসেন্ট ছিল, যে কারণে তার বন্ধুরা যখন তাকে মদ্যপান করতে জোর করতে থাকে তখন সে না করে দেয়। এতে করে তার বন্ধুরা রেগে যায় এবং তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। একথা শুনে হার্লিও কষ্ট পেয়ে সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে মিন্টের পারফরমেন্স করার সময় চলে এসেছিল। প্রত্যেকের গলায় মালা ছিল, শুধুমাত্র মিন্টের গলাই খালি। তাই তো সে খুব বেশি চিন্তা করছিল। অন্যদিকে মালার কথা ভুলে গিয়ে ওয়ান খাবার কিনে কিনে সব টাকা খরচ করে ফেলে। মিন্ট তাকে ফোন করে গালমন্দ করে। ওয়ান কি করবে তা বুঝতে পারে না। তাই তো সে কলেজ থেকে বের হয়ে যায় মালার খোঁজে, যেখানে বাইরেই সে তার সামনে একজন লোককে দেখতে পায়। লোকটিকে সে জিজ্ঞাসা করে যে সে মালা কোথায় পেতে পারে। উত্তরে লোকটি হাতের ইশারায় ওই ইউনিভার্সিটির পাশেরই বাগানের একটি জায়গা দেখায়। কিছুটা এগিয়ে গিয়ে সেখানে কোনো মালার দোকান না দেখতে পেয়ে ওয়ান ওই লোকটিকে আবারও জিজ্ঞাসা করতে যায়। তবে সে দেখতে পায় সেখানে তো কেউই নেই। তবে ওয়ান এসব ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয় না এবং ওই বাগানের ভেতরে থাকা মন্দিরের কাছে চলে যায়। এই মন্দিরটি সে আগে দেখেনি। মন্দিরে খুব সুন্দর দেখতে একটা মালা ঝোলানো ছিল। এমন সময় ওয়ানের কাছে মিন্টের মেসেজ আসে, যেখানে মিন্ট তাকে তাড়া দিচ্ছিল মালা নিয়ে দ্রুত যাওয়ার জন্য। ফলে ওয়ান এখানে আর কোনো উপায় না পেয়ে ঠিক করে যে সে এই মন্দিরে ঝুলিয়ে রাখা ওই মালাটি নিবে। তাই তো সে প্রার্থনা করতে শুরু করে, যাতে করে মন্দিরের দেবতা তার উপর না রাগ করে। আর এরপর মিন্টের জন্য সে মালাটি খুলে নিতে যায়। এমন সময় জোরে বাতাস শুরু হয়ে যায়, যা দেখে সে একটু ভয় পায় ঠিকই। তবে সে মন্দিরের দেবতাদের খুশ দেওয়ার জন্য নিজের হাতে থাকা সবগুলো খাবার ওই মন্দিরে রেখে দেয় এবং এর বদলে সে অন্ততপক্ষে ওই একটা মালা নিতে চায়। ফলে ওই বাতাস তৎক্ষণাৎ থেমে যায়। সেও খুশি খুশি ওই মালাটি নিয়ে চলে আসে। তবে ওই মন্দিরের অবস্থা দেখে আমরা বুঝতে পারি যে এই মালাটি সরিয়ে ওয়ান একটুও ঠিক কাজ করেনি। এখন এদিকে স্টেজে মিন্টের পারফরমেন্স শুরু হয়ে যায়। সে মালা ছাড়াই গাইতে থাকে তার মিষ্টি কণ্ঠে। তখন ওয়ান পৌঁছে যায় এবং নিজেই মিন্টকে মালা পরিয়ে দেয়। মালা পরে সে আবারও গান গাইতে যাবে, তখনই মিন্ট দেখতে পায় দর্শক সারির পেছনে দুজন বৃদ্ধ লোকের আত্মা রয়েছে।
যা দেখে মিন্ট একটু ভয় পেয়ে অন্যদিকে ফিরতেই যাবে এমন সময় তার পেছনে এক বৃদ্ধার আত্মা চলে আসে, যে কিনা মিন্টের গলা চেপে ধরে। এতে করে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং ছটফট করতে করতে উপরের দিকে তাকায়। তখনই সে দেখতে পায় উপর থেকে স্টেজের একটি লাইট খুলে পড়ছে। কোনো মতে সে নিজেকে বাঁচায়। সবাই ছুটে চলে আসে মিন্ট ঠিক আছে কিনা দেখতে। মিন্ট যখন সবাইকে বলতে যায় যে সে ঠিক আছে, তখন দেখা যায় তার গলা অন্যরকম হয়ে গিয়েছে। তার মিষ্টি সুরেলা কণ্ঠ এবার খসখসে এবং কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে। এখানে ওয়ান এবং মিন দুজনই ওই বৃদ্ধ এবং বৃদ্ধার আত্মাকে দেখতে পারছিল, যাদের হাতে ওই ফুলের মালা ছিল। সেটি এতক্ষণ মিন্টের গলায় ছিল। হতে পারে এ কারণেই ওই বৃদ্ধার আত্মা তার গলা চেপে ধরেছে। যেটা বুঝতে পেরে মিন্ট তখনই ওয়ানকে জিজ্ঞাসা করে যে সে কোথা থেকে এই মালাটি এনেছে। এখন আর কোনো উপায় না থাকায় ওয়ান মিন্টকে সব সত্যি কথা বলে দেয় যে সে কোথা থেকে মালাটি জোগাড় করেছে। মিন্ট বুঝতে পারে ওয়ান সাথে করে কোনো এক অভিশাপ এখানে নিয়ে এসেছে। ওদিকে তখনও পর্যন্ত অনুষ্ঠানটি চলছিল। অনুষ্ঠানে এবার মঞ্চে একজন ছেলে ভূতের গল্প শোনাচ্ছিল। গল্পটি হলো এই কলেজকে ঘিরে। কলেজের আশেপাশে এক অদৃশ্য মন্দির আছে বলে ধারণা করা হয়। এই ছোট্ট মন্দিরটি কখনো কখনো দেখা যায়, কখনো কখনো উধাও হয়ে যায়। খুব কম মানুষই সেই মন্দিরটি দেখতে পায়। সেটা কখনো কলেজের ক্যাম্পাসে দেখা যায়, কখনো বা আর্ট রুমে দেখা যায়, আবার কখনো বা কলেজের পাশের ওই বাগানে। একথা বলতে বলতেই পাশে প্রজেক্টর চালানো হয়, যেখানে ওই মন্দিরের ছবি ছিল। ছবি দেখে ওয়ান হতভম্ব হয়ে যায় এবং ভয়ে ভয়ে মিন্টকে জানায় এই মন্দির থেকেই সে ওই মালাটি নিয়ে এসেছে। এখন ওই ছেলেটি আরো একটি তথ্য দেয়। সে জানায় মন্দিরের গল্পটি যারা জেনে যায় তারা কখনোই মন্দিরটি দেখতে পায় না। যারা মন্দিরের গল্প জানে না তাদের সামনে মন্দিরটি প্রকট হয়। এ কারণে এই মন্দিরকে অদৃশ্য মন্দির বলা হয়। ওয়ান এবং মিন দুজনই বুঝে যায় তারা যেহেতু গল্পটি জেনে গিয়েছে তারা আর কখনোই মন্দিরটি দেখতে পাবে না। এখন ওয়ান মিনকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে মন্দিরটি সে দেখেছিল। তবে এখন ওই জায়গাটি পুরোপুরি ফাঁকা, সেখানে কিছুই নেই। মিন সেখানে দাঁড়িয়ে প্রার্থনা করতে থাকে যে মন্দিরটি যেন তার সামনে আসে। সে আত্মাদের কাছেও ক্ষমা চাইতে থাকে, তবে এতে কোনো লাভ হয় না। মন্দির কেন, সামনে কিছুই আসে না। মিন্ট এবার ওয়ানের সাথে রাগারাগি করে যে ওয়ানের জন্যই মিন্টের কণ্ঠের এই অবস্থা হয়েছে। সে আর কখনোই হয়তো বা গান গাইতে পারবে না। এমন সময় তারা সেখানে হার্লিকে দেখতে পায়। যেহেতু হার্লিকে পার্টি থেকে বের করে দেওয়া হয়েছিল ওই গল্পটি শুরুর আগেই, তাই সে মন্দিরের গল্পটি শুনতে পায়নি। হয়তো এই কারণেই সে ওই মন্দির এবং সেই সাথে ওই আত্মাগুলোকে দেখতে পাবে। দুজন ছুটে যায় হার্লির কাছে এবং তাকে নিয়ে আসে মন্দিরের ওই স্থানটিতে। তারা তাকে মন্দিরের ব্যাপারে কোনো কিছু জানাতে চাইছিল না। এ কারণেই জিজ্ঞাসা করতে থাকে যে জঙ্গলের আশেপাশে সে কি দেখছে। হার্লি অনেক কিছুর নাম নেয়, তবে মন্দিরের নাম বলে না। অর্থাৎ হার্লিও এখানে মন্দিরটি দেখতে পাচ্ছে না। এর মানে হলো মন্দিরটি এখন এই স্থানে নেই। তারা যেহেতু মন্দিরের ব্যাপারে হার্লিকে কিছুই বলতে পারবে না, তাই তারা তাকে মিথ্যার ফাঁদে ফেলে। তারা বলে হার্লি চলে আসার পর একটি নতুন খেলা আরম্ভ হয়েছে, আর তা হলো তাদেরকে এই কলেজে লুকানো একটি গুপ্ত মন্দির খুঁজে বের করতে হবে। হার্লি তাদের সাথে এই খেলায় যোগ দিতে রাজি হয়ে যায় এবং তারা ওই মন্দিরটি খুঁজতে শুরু করে। মিন্ট এবং ওয়ান ঠিক করে যে যেখানে মন্দিরটি সবচেয়ে বেশি দেখা গিয়েছে তারা সেখানেই হার্লিকে নিয়ে যাবে। তারা তিনজন একটি লিফটে ওঠে, তবে লিফটটি বন্ধ হতে যাবে তখনই হার্লি লিফটের দরজাটি খুলে রাখে এবং বলে সামনে তিনজন মানুষ লিফটে ওঠার জন্য এগিয়ে আসছে। মূলত হার্লি সেখানে দেখতে পারছিল দূর থেকে ট্র্যাডিশনাল নাচের ড্রেস পরা তিনজন এগিয়ে আসছে। এই তিনজন কোনো মানুষ নয়, বরং আত্মা। তবে হার্লি তা জানে না। সে ভাবে এরা সবাই হ্যালোইনের কস্টিউম পরে আছে। তবে ওয়ান এবং মিন যেহেতু কিছুই দেখতে পারছিল না, তাই তারা বুঝতে পারে এরা আত্মা। এ কারণেই তারা দ্রুত লিফটটা বন্ধ করার চেষ্টা করে। ফলে ওয়ান এবং হার্লির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে, যেখানে ওয়ান তো হার্লিকে কিছু বলতেও পারছিল না। তাই তো সে শেষমেশ হার্লির হাতে থু মেরে দেয়, যার ফলে হার্লি হাত সরিয়ে নিতে বাধ্য হয় এবং লিফটটি বন্ধ হয়ে যায়। প্রথমে তারা মনে করে আত্মাগুলো লিফটে ঢুকতে পারেনি, কিন্তু পর মুহূর্তেই দেখা যায় আত্মাগুলো লিফটের ভেতরেই রয়েছে, যা দেখে হার্লিও বেশ চমকে ওঠে। এটা ভেবে যে এখানে আত্মাগুলো কিভাবে এলো। সে একটু ভয় পায় ঠিকই, তবে খুব একটা গুরুত্ব দেয় না। এদিকে মিন্ট এবং ওয়ানের অবস্থা তো বেশ খারাপ হয়ে গিয়েছিল, কেননা তারা ওই আত্মাকে দেখতে পারছিল না ঠিকই, কিন্তু হার্লির মুখে তাদের ব্যাপারে জানছিল এবং আরো বেশি ভয় পেয়ে যাচ্ছিল। আত্মাগুলো তাদের তিনজনকে খুবই অদ্ভুতভাবে দেখতে থাকে। এখন লিফটের দরজা খুললে সবার আগে ওয়ান বেরিয়ে যায়, আর এরপর হার্লি বের হয় এবং সবার শেষে মিন্ট বের হতেই যাবে তখনই ওই আত্মাগুলো মিন্টের চুলের মুঠি ধরে তাকে থামিয়ে দেয়। এদিকে একই সময় ওয়ানকেও কোনো এক অদৃশ্য শক্তি টেনে নিয়ে যেতে থাকে। মাঝখানে হার্লি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারছিল না যে সে কাকে আগে সাহায্য করবে আর একা কি বা করবে। শেষ পর্যন্ত ওয়ানের কথাই সে মিন্টকে সাহায্যের জন্য এগিয়ে যায় এবং লিফটের ভেতরে হাত ঢুকিয়ে কোনো মতে মিন্টকে টেনে বের করে নিয়ে আসে। ওয়ানকে তারা আশেপাশে কোথাও দেখতে পায় না। দুজন মিলে ওয়ানকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। খুঁজতে খুঁজতে তারা আর্ট রুমে চলে আসে।
সেখানে হার্লি দুজন বৃদ্ধ এবং বৃদ্ধাকে দেখতে পায়, যাদেরকে মিন্ট দেখতে পারছিল না। এবার হার্লি রেগে যায়, কেননা তার ধারণা মিন্ট এবং ওয়ান তার সাথে মজা করছে। ওয়ান ইচ্ছা করে লুকিয়ে আছে এবং তারা সবকিছু দেখেও না দেখার ভান করছে। সামনের ওই ভুতুরে দুজনও তাদের দলেরই লোক। তাই তো রাগ করে হার্লি সেখান থেকে চলে যায় মিন্টকে একা রেখে। মিন্ট তাকে থামাতে যাবে, তখনই সে ওয়ানের চিৎকার শুনতে পায়। ওয়ানের কাছে যেতে হলে তাকে আত্মাদের সামনে দিয়েই যেতে হবে। এখন আর কোনো উপায় না দেখে সে তাই করে। আত্মাগুলো তাকে কিছুই করে না, শুধু ভয়ঙ্করভাবে তার দিকে তাকিয়ে থাকে। তবে সে যেহেতু আত্মাগুলোকে দেখতে পারছিল না, তাই সে আর থামে না। এদিকে হার্লি যখন চলে যাচ্ছিল, তখন সে ট্র্যাডিশনাল ড্রেস পরা ওই 3 জন আত্মাকে দেখতে পায়, যারা কিনা নাচতে নাচতে কোনো একদিকে এগিয়ে যাচ্ছিল। আত্মাগুলোকে দেখে সে বুঝতে পারে মিন্টরা মিথ্যা বলেনি। সে আত্মাগুলোর পিছে পিছে যায় এবং একটি ঘরে চলে আসে। সেই ঘরে অবশেষে হার্লি ওই অদৃশ্য মন্দিরটিকে খুঁজে পায়। মন্দিরের ভেতরে ছোট ছোট অনেক মূর্তি রাখা ছিল। মন্দিরের ভেতরের দিকে একটি কালো এবং অদ্ভুত বড় মূর্তি রাখা ছিল। হার্লি ওই মূর্তিটি দেখার চেষ্টা করছিল, এমন সময় মন্দিরের ভেতর থেকে এক বিরাট বড় কালো ধোঁয়া বেরিয়ে আসে, যা দেখে হার্লি ভীষণ ভয় পেয়ে যায়। ওই ধোঁয়াটি হার্লির উপর আক্রমণ করে এবং মন্দিরটি কোথাও উধাও হয়ে যায়। অন্যদিকে ওয়ান ওয়াশরুমে ঢুকে লুকিয়েছিল। তখনই সবগুলো দরজা আপনা আপনি খুলতে এবং বন্ধ হতে থাকে। ওয়ান এতে ভয় পাচ্ছিল, এমন সময় সেখানে মিন্ট চলে আসে। এখানে তাদের দুজনের সাথে ভয়ানক সব ঘটনা ঘটতে থাকে। কখনো দরজা ভেঙে যায়, কখনো বা অদৃশ্য কাউকে দেখা যায়। সেখানে আমরা ওই মন্দিরটি দেখতে পাই, যা মিন্ট এবং ওয়ান দেখতে পাই না। এমন সময় হার্লিও সেখানে চলে আসে। সে মন্দিরটি দেখতে পারছিল। হার্লি বাকি দুজনকে সেই মন্দিরটি দেখিয়ে দেয়, অর্থাৎ দেখিয়ে দেয় কোন দিকে মন্দিরটি আছে। তখন তারা মন্দিরের দিকে ফিরে প্রার্থনা করতে থাকে। তবে তখনই মন্দিরটি উধাও হয়ে যায় এবং বিকট শব্দ করে বাতিগুলো নিভে যায়। হার্লি টর্চ চালাতেই চমকে ওঠে, কেননা মন্দিরের সব আত্মারা তাদের চারিদিক থেকে ঘিরে রেখেছিল। এই আত্মাদের প্রত্যেকের মূর্তি সে ওই মন্দিরে দেখেছে। আত্মারা তাদের কোনো ক্ষতিই করে না। এবারও আত্মাদের শুধুমাত্র হার্লিই দেখতে পারছিল। এখন সবকিছু দেখে শুনে হার্লি বুঝতে পারে আত্মারা আসলে কি চায়। আত্মারা তাদের কোনো ক্ষতি করবে না, বরং তারা তো তাদের কাছে সাহায্য চাইছে। ওই কালো ধোঁয়া অর্থাৎ ডিমন তাদের বন্দী করে রেখেছে। তারা শুধুমাত্র মুক্তি চায়। কেউ হয়তো বা এই মন্দিরের ভেতরে ডিমনের মূর্তিটি রেখে দিয়েছে, যার ফলে ওই মূর্তির ডিমন এখন ওই মন্দিরের সব আত্মাদেরকে কবজা করে নিয়েছে। তারা যদি ওই মন্দিরে আবারও ফুল রাখতে পারে এবং ডিমনের মূর্তিটি সরিয়ে দিতে পারে, তবেই এই আত্মাগুলো মুক্তি পাবে। যেহেতু এখন তারা জানে না যে মন্দিরটি কোথায়, তাই তারা কি করবে তা বুঝতে পারছিল না। তারা না জানলেও আত্মারা ভালো করেই জানতো মন্দিরটি কোথায় রয়েছে। তাই একটি আত্মা ওয়ানের উপর ভর করে এবং তাকে টেনে নিয়ে যেতে থাকে মন্দিরের দিকে। মিন্ট এখানে তার পেছন পেছন যেতে থাকে এবং হার্লি চলে যায় ফুলের মালা আনতে। আত্মা ওয়ানকে সেখানে নিয়ে যায় যেখানে ওই প্রোগ্রামটি হচ্ছিল। সেখানে স্টেজের উপর হার্লি মন্দিরটি দেখতে পায়। সে মন্দিরে ফুল চড়াতে যাবে, ঠিক তখনই সেই কালো ধোঁয়া মন্দির থেকে বেরিয়ে এসে হার্লিকে আক্রমণ করে। এমন সময় প্রজেক্টরে মন্দিরের ওই গল্পটি আরম্ভ হয়ে যায়। এখন হার্লি যদি গল্পটি শুনে ফেলে, তাহলে সে আর মন্দিরটি দেখতে পাবে না। এ কারণেই মিন্ট দ্রুত প্রজেক্টরটি বন্ধ করতে যায়, কিন্তু তখনই একটি খুলি তার উপর এসে আছড়ে পড়ে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে মন্দিরটিও ইতিমধ্যে গায়েব হওয়া শুরু হয়েছিল। তাই পুরোটা গায়েব হওয়ার আগে হার্লি দূর থেকে ফুলের মালাটি মন্দিরের উপর ছুঁড়ে মারে। মন্দিরে ফুলের মালা পড়ার সাথে সাথেই অভিশাপ শেষ হয়ে যায়। হার্লি ছুটে যায় মন্দিরের ভেতর থেকে ওই ডিমনের মূর্তিটি বের করতে। মূর্তিটি বের করার সাথে সাথেই কালো ধোঁয়া মন্দির থেকে বের হয়ে উড়ে চলে যায়। এরপর সব আত্মারা গায়েব হয়ে যায়, অর্থাৎ তাদের মুক্তি ঘটে। 3 জন মিলে পরদিন ডিমনের মূর্তি নিয়ে বের হয়। দেখা যায় মিন্টের গলা ঠিক হয়ে গিয়েছে। তারা 3 জন মিলে ওই ডিমনের মূর্তিটি পানিতে ভাসিয়ে দেয়। গতকালকের প্রোগ্রামে মিন্ট যেহেতু কোনো ফুল পায়নি, তাই হার্লি এখানে তার কাছে থাকা ওই মালাটি তাকে দিয়ে দেয়। আমরা বুঝতে পারি হার্লি এবং মিন্টের মধ্যে একটি সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছিল। আর এরই সাথে দৃশ্য পরিবর্তিত হয় এবং শেষ দৃশ্যে আমরা দেখতে পাই ডিমনের মূর্তিটি একটি ছোট্ট বাচ্চা কুড়িয়ে পেয়েছে। বাচ্চাটির মা তার কাছে এই মূর্তিটি দেখে বেশ ভয় পেয়ে যায় এবং কোনো দেবতার মূর্তি ভেবে তার পাশে থাকা মন্দিরটিতে রেখে দেয়। সাথে সাথে মন্দিরটি অদৃশ্য হয়ে যায়। আর এখান থেকেই শুরু হয় নতুন এক অভিশাপের সূচনা। এখানেই এই গল্প, সেই সাথে এই পুরো মুভিটি শেষ হয়ে যায়। আশা করছি এই গল্পগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। 3টি গল্পের মধ্যে কোনটি আপনাদের কাছে সবথেকে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে, তাই মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে এখনই জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।